টেস্ট ডিপার্টমেন্টের সবাই জড়িত এবং আমার মেয়ের ভিপি যে সুমিত রায় তফাদার তার কথাবার্তা এখন মনে হচ্ছে সে সরাসরি জড়িত এবং যে চারজন আমার মেয়ের সঙ্গে সেদিন রাতে ডিনারে ছিল তারা পুরো জড়িত। ইরশাদ হাকিম বারবার আমাদের এখতিয়ারের মধ্যে থাকার কথা জানিয়েছেন। আমি মনে করি একটা পশ্চিমবঙ্গের নাগরিক আমরাও, তাই আমরা সরকারের এই জবাব চেয়েছি এবং তার মানে ব্যর্থতা হিসাবে তার পদত্যাগ চেয়েছি। এটা আমি মনে করি আমাদের এখতিয়ারের মধ্যে থেকেই করেছে। এটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী, তারই দায়ে এই কথাটার অ্যান্সার কেন হলো আমার মেয়ের এই ঘটনা। কাকু কাকিমা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি সঞ্জয় রায়কেই শেষ পর্যন্ত দোষী বলে সাব্যস্ত করা হলো এবং তার আমৃত্যু কারাদণ্ড। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় সঞ্জয় রায় একাই দোষী? না, কোনো মনে হয় না এবং প্রথম দিন থেকেই আমরা বলে আসছি চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের উপরে দায় চাপিয়ে আসছি। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের মধ্যেই ক্রিমিনালরা জড়িত আছে। একজনের পক্ষে এই যে ঘটনা ঘটেছে আমার মেয়ের সঙ্গে, সেই ঘটনা একজনের পক্ষে ঘটনা কোনোদিনই সম্ভব নয়। আমার তো প্রথম দিন থেকেই মনে হয়েছে যে এই সঞ্জয় একা কিছুই করেনি, টেস্ট ডিপার্টমেন্টের সবাই জড়িত এবং আমার মেয়ের ভিপি যে সুমিত রায় তফাদার তার কথাবার্তা এখন মনে হচ্ছে সে সরাসরি জড়িত এবং যে চারজন আমার মেয়ের সঙ্গে সেদিন রাতে ডিনারে ছিল তারা পুরো জড়িত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে রায়ের কপি দেখতে পাচ্ছি তাতে তো তদন্তের একাধিক অসঙ্গতি রয়েছে। সব করবে, আমরা সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন নিয়ে আসি, হাইকোর্টে মামলাটা নিয়ে আসি, সবাই করতে বাধ্য হবে, সবাইকে বাধ্য করবো করার জন্য। কিন্তু আমরা সিএফএসএল রিপোর্টে যেমনটা দেখতে পেয়েছিলাম একটি মেয়ের ডিএনএ এবং একাধিক লোকের উপস্থিতি, সেই বিচারটাই কোথায়, তারা কোথায়? সব করবে, সব সিবিআই সব করতে বাধ্য করা হবে, সিবিআই কে সব কাজ করতে বাধ্য করা হবে দিয়ে যে আইনের মাধ্যমে। পোস্টমর্টম রিপোর্টে যে উল্লেখ আছে আমার মেয়ের গলায় আঙুলের ছাপ আছে, তা সেটা কার আঙুলের ছাপ? সেটাই তো কারো আঙুলেরই ছাপ নেওয়া হয়নি। যে সঞ্জয় ধরা পড়েছে তারও আঙুলের ছাপ নেওয়া হয়নি। তারপরে তার মুখে কামড়ের দাগ ছিল, গলায় কামড়ের দাগ ছিল, সেখান থেকেও কোনো সোয়াব কালেক্ট হয়নি যে অন্য কারো কিনা। একাধিক অসঙ্গতি। আমার মেয়ের মাথার পেছনে রক্ত জমাট বেঁধে গেছিল, যে ডায়ার্সে শুয়েছিল সেই ডায়ার্স নরম, কিন্তু ওই যে রক্ত জমে গেছিল ওটা কোনো শক্ত জায়গায় আঘাতের ফলে হয়েছিল। তো সেই শক্ত জায়গায় আঘাত মানে সেটা কোনো মেঝে বা দেওয়ালে তাকে বারবার মাথা ঠোকা হয়েছে এবং একাধিক ব্যক্তি জড়িত সেখানে, সেটা তথ্য প্রমাণও উঠে আসছে। সঞ্জয় রায়ের যিনি আইনজীবী তিনি একটি প্রশ্ন তুলেছেন যে সিএফএসএল এর রিপোর্টে তো একাধিক উপস্থিতি রয়েছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় রায় একাই দোষী কেন? এটা আমি বলছি, এটা কোর্টের মধ্যে ওনারা এই জিনিসটা প্রমাণ করতে পারেন। কোর্টে আমরা তো উপস্থিত ছিলাম লাস্টের দিকে, কোর্টের মধ্যে ওনারা এই জিনিসটা প্রমাণ করতে পারেন। জজ সাহেবের সামনে তুলেও ধরেননি, প্রমাণও করতে হবে। কেন, কোন উদ্দেশ্যে, সেটা তো আমরা বলতে পারবো না। আমার মেয়ের ল্যাপটপ, মোবাইল এগুলো এখনো সিবিআই এর কাছে আছে, কিন্তু সেগুলো থেকে যে তারা কি রিপোর্ট পেলো সেগুলো এখনো আমরা পর্যন্ত বুঝতে পারলাম না। সেই রিপোর্ট কোনো জমা দেয়নি এখনো। কিন্তু আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম সঞ্জয় রায়ের সময় চার্জশিট সিবিআই একদম তড়িঘড়ি দিয়ে দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে অ্যারেস্ট করেছিল নিশ্চয়ই কোনো প্রমাণের ভিত্তিতে। সেই জায়গায় দাঁড়িয়ে 90 দিন পর তারা চার্জশিট দিতে ব্যর্থ। সেখানে তো লিখেই দিয়েছে প্রথম চার্জশিটে, সন্দীপ ঘোষ টালা থানার ওসি হাসাব করেছে, এভেডমেন্ট, লার্জার কনস্পিরেসি, এই সমস্ত অভিযোগ ওদের বিরুদ্ধে এনেছিল এবং সিবিআই যাদের অ্যারেস্ট করে বিনা কারণে অ্যারেস্ট করে না এবং 90 দিন জেলে রাখতে পারতো না। টালা থানা ওসিকে যদি অকারণে 90 দিন জেলে রাখতো, টালা থানা ওসি আজকে সিবিআই এর বিরুদ্ধে, সিবিআই এর কি বলবো মানে মামলা ঠিক আরো বড় কিছু করতে পারতো, কিন্তু করেনি তো, অপরাধী, এবং আশা করছি ওর বিরুদ্ধেও চার্জশিট দেবে। উল্টে সন্দীপ ঘোষ সিবিআই কে ধন্যবাদ জানিয়েছে যে আপনারা আমাকে অ্যারেস্ট করেছেন, ভালো হয়েছে, না হলে আমাকে জনগণ পিটিয়ে মেরে ফেলতো। আমরা সুপ্রিম কোর্টে দেখেছি যখন স্ট্যাটাস রিপোর্ট গুলো জমা দিয়েছে, বৃহত্তর ষড়যন্ত্র, জজ চমকে উঠেছেন, বলেছেন শিহরিত হয়েছেন, কেউ বলেছেন 30 বছরে এরকম দেখিনি। সেগুলো কোথায় গেল? আমরা তো সেই স্ট্যাটাস রিপোর্ট গুলো দেখতে চাই। তাহলে সিবিআই কি তদন্ত করলো? যেখানে জজ শিহরিত হয়ে যান সেখানে দুজনের বিরুদ্ধে চার্জশিটই আনতে পারে না, তারা ছাড়া পেয়ে যায়। কিন্তু আমরা যেমনটা দেখেছিলাম 9 তারিখ রাতেই ঘটনার পর যখন মিডিয়া আপনাদের সাথে কথা বলতে গিয়েছিল, কোনো পুলিশ প্রশাসন আপনাদের কথা বলতে দেয়নি এবং সেই চাপটা আমাদের 4 দিন ছিল।
4 দিন আমাদের সঙ্গে মিডিয়ার সঙ্গে কোনো কথা হতো না, আসলে ওরা শিখিয়ে দিত যে এইটুকুই বলবে, এর বিরুদ্ধে কিছু বলা যাবে না। সেদিন সেমিনার হলেও তো একাধিক লোকের উপস্থিতি ছিল। হ্যাঁ, সে তো আমরা পরে দেখেছি, এবং ডিসি ইন্দিরা মুখার্জি তিনি মার্ক করে করে দেখিয়ে নিজে মার্ক করে করে ওদের চিনিয়ে দিয়েছেন, এ আমাদের ফরেনসিক এক্সপার্ট, এ আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তারা ওখানে কি করছিল সেটা আমাদের জানা নেই এখনো। তোমার কি মত? এটা তো এই সমস্ত প্রশ্নের উত্তর তো আমরা পাইনি এখন। আমাদের কাছে অনেক প্রশ্ন কেন রয়েছে, কোনো কেন উত্তর আসছে না। এবং সিবিআই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো একটি কেনর উত্তর এখনো তারা সেখান থেকে আমরা পাই। সব থেকে বড় কেন হচ্ছে আমার মেয়ের সঙ্গে কেন ঘটলো এরকম। আমার মেয়ে দ্বিতীয় বাড়ি ছিল তার, সে যখন হসপিটালে ঢুকে যেত আমি বলতাম তুই সেফ জায়গায় আছিস, সেখানে তার কর্তব্যরত অবস্থায় তার ধর্ষণ হলো, তার খুন হলো, আর তার তথ্য প্রমাণও লোপাট হলো। এগুলো কেন হলো? কেন একজন সরকারি কর্মী তার কাজের জায়গায় খুন হবে? এই প্রশ্নটা তো আমার সরকারের কাছেই। এটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী, তারই দায়ে এই কথাটার অ্যান্সার। কেন হলো আমার মেয়ের এই ঘটনা? তিনি আপনাদের এই কেনর উত্তর দিক বা না দিক, তিনি তো হাইকোর্টে গিয়ে চ্যালেঞ্জ করেছেন সঞ্জয় রায়ের ফাঁসির জন্য। আপনারা কি তাদের সাথে সহমত? না, আমার মনে হয় যে সব তথ্য প্রমাণ তো লোপাটি হয়ে গেছে। সঞ্জয়ই একমাত্র সাক্ষী, যে হয়তো কোনোদিন মুখ খুলবে, হয়তো কোনোদিন সত্যি বেরিয়ে আসবে। সেটাই ওনার রাতের ঘুম উড়ে যাচ্ছে, তাই উনি এটা করেছেন। আমরা যে সঞ্জয় অপরাধী নয় সেটা বলছি না, সঞ্জয় অপরাধী। দোষী যদি সাজা পায়, ফাঁসি হয়, নিশ্চয়ই আমরাও খুশি হব, কিন্তু সঞ্জয় একা না, প্রকৃত সকল অপরাধীরা ধরা পড়ুক এবং সব অপরাধীর ফাঁসি চাই আমরা আগামীকাল কোর্টে যে মামলা উঠবে পশ্চিমবঙ্গ সরকারের, তার পক্ষে আমরা পার্টি হয়েছি। ওনারা আমাদের কপি সার্ভিস করেননি, কিন্তু আমরা ওনাদের পার্টি থাকবো। ওনাদের যে টেনশন ছিল সেই টেনশন আমরা সংবাদ মাধ্যমের মধ্যে দূর করছি। এবং যে রায়ের কপি সব আছে, বারবার আমাদের মুখ্যমন্ত্রী এবং যারা আমাদের বিরুদ্ধে মন্তব্য করছে তাদের বারবার বলবো সেই রায়ের কপিটা পড়ে তারপরে যেন আমাদের বিরুদ্ধে মন্তব্য করে। কাল ফিরহাদ হাকিম বারবার আমাদের এখতিয়ারের মধ্যে থাকার কথা জানিয়েছেন। সেটা একটু বুঝিয়ে দেওয়া দরকার। এখতিয়ারটা কি? আমি মনে করি একটা পশ্চিমবঙ্গের নাগরিক আমরাও, এবং আমার মেয়ে একটা সরকারি কর্মচারী ছিল, তাই আমরা সরকারের এই জবাব চেয়েছি এবং তার মানে ব্যর্থতা হিসাবে তার পদত্যাগ চেয়েছি। এটা আমি মনে করি আমাদের এখতিয়ারের মধ্যে থেকেই করেছি। আপনাদের কি মনে হয়, বারংবার কুণাল ঘোষ একবার আপনাদের বলছেন, অন্যদিকে ফিরহাদ হাকিম আপনাদের, শাসক দলের পক্ষ থেকে বারংবার এরকম মন্তব্যের কারণ বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। এটা আমরা যাতে আমার মেয়ের বিচার থেকে সরে ওনাদের পেছনে কথায় উত্তর দিই। আমরা ওনাদের কথায় উত্তর দিতে চাইছি না, আমরা মেয়ের বিচার কথার উত্তর চাই না, কারণ আমাদের সব হারিয়ে গেছি। ওনারা চোখের জল দেখতে চান কি না চান বা কি চান আমাদের জানার দরকার নেই। আমরা মেয়ের বিচার চাই, এবং যতদিন বেঁচে থাকবো, হয়তো আগামী দিনে কিছুই আর নেই আমাদের, কোনো টাকা পয়সা বা কোনো ক্ষমতা, কোনো রাজনৈতিক কিছুই চাই না। আমি চাই শুধু জনসমর্থন, সমস্ত দেশের নাগরিকদের এক হয়ে আন্দোলন এবং আমার মেয়ের সুবিচার।